উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহে সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সবার মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজে শরীক হন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুতবা ও মোনাজাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। সবাইকে আজকে 100 ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদে প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের নামাজ আদায় করেন। যাতে ঈদটা ভালো মতো কাটে, আমাদের আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে। আল্লাহর কাছে মাপ চাইছি পিছনের দিনের জন্য। আদম আলাইহিস সালাম হয়তো যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতে ফেরদাউস নসিব করো। যেভাবে পশু কোরবানি করি সে একই রকম ভাবে যাতে নিজের ভিতরে সকল খারাপ জিনিস সকল পশুর থেকে কোরবানি করতে পারি। চাইনিজ ইসরায়েল যেভাবে অত্যাচার চলেছে, নারী শিশু রেহাই পাচ্ছে না। আজকে মহান আল্লাহর কাছে যাতে তার কুদরতি গুণের মাধ্যমে এটা ফয়সালা হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনে আশা প্রকাশ করেন মুসল্লিরা। শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে শৃঙ্খলার সহিত আমাদের প্রজন্ম এবং আমরা থাকতে পারবো এবং একটা সমান অধিকার নিয়ে, মানুষের ন্যায্য অধিকার নিয়ে মানুষ থাকতে পারবে। সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরে আসবে। সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারি, আর একজন সাধারণ জনগণ হিসেবে দ্রব্যমূল্যের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে। আত্মত্যাগের মহিমায় প্রতি বছর আসে ঈদুল আজহা। নামাজ আদায়ের পাশাপাশি সাম্যের সমাজ প্রতিষ্ঠায় এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন। পরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। আগামী বছর এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারের সিদ্ধান্ত সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। এদিকে জামায়াত ইসলামী বলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে সরকারের রোডম্যাপ অনুসারেই ভোট সম্ভব। ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব, সাথে দলের স্থায়ী কমিটির নেতারা। পরে দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এপ্রিলে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সিদ্ধান্ত সুচিন্তিত নয়। সরকার চাইলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মৌলভীবাজারে ঈদের জামাত শেষে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেন জামায়াত আমির। ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে অন্তর্বর্তী সরকারের দেয়া রোডম্যাপেই ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। কারণ 3 বার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং
আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ায় সংকট কাটেনি, বরং বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সময়ের মধ্যে সংস্কার নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। এপ্রিল মাস নির্বাচনের জন্য আদর্শ নয়। দ্রুত সময়ের মধ্যে শাসন কাঠামো ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের পৌঁছানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এরপর থেকেই সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে অনড় বিএনপি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষজ্ঞদের ধারণা নির্বাচনের দাবিতে আন্দোলন করে খুব একটা সুফল মিলবে না, বরং এই সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা দরকার। সংস্কার কার্যকর করা নিয়েও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই নির্বাচন তো শেষ নির্বাচন না, আপনাকে তাহলে নির্বাচন কমিশনকে একটা স্বাধীন শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হলে আপনার সংবিধানে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে হবে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধির সাথে এটা সম্পর্ক আছে। তাহলে আপনার হচ্ছে গিয়ে আপনি তো এই প্রয়োজনীয় সংস্কার করে ফেলবেন, এইটা তো আসলে খুব গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে না। এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় মন্তব্য করে আরেক বিশেষজ্ঞ বলছেন ঘোষিত সম্ভাব্য সময় সংকট আরও বাড়িয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থার যে আমূল ক্ষতি করে গিয়েছে তার জন্য কিছু সংস্কার প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু সেই সংস্কারের জন্য তো এতটা সময় লাগার কথা নয়। তিনি প্রথম থেকে বলে এসেছিলেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি নির্বাচন দিবেন। উনি যদি ডিসেম্বরের মধ্যে তার সংস্কার কাজ, নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ শেষ করতে পারেন, তাহলে জানুয়ারিতে তিনি নির্বাচন দিয়ে দিতে পারেন, ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেও নির্বাচন দিতে পারেন, এবং আমি আশা করব তিনি জিনিসটা বিবেচনা করবেন। নির্বাচন কেন্দ্রিক সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে সব দলের ঐক্যমতে পৌঁছানো জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যেভাবে আমরা আলোচনা করছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 2 সিটিতে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। ঢাকা উত্তরে 10 ও দক্ষিণে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম দিনে 25,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য 2 সিটির। পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অংশ নিয়েছেন 20,000 কর্মী। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ঢাকা উত্তর 12.5 লাখ প্লাস্টিক এবং ঢাকা দক্ষিণে 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে নেওয়া হবে এসটিএসে, পরে ডাম্পিংয়ের জন্য নেওয়া হবে আমিনবাজার ও মাতোয়াইলে। টার্গেট হলো যে স্যার 8-10 ঘন্টার ভিতরে আমরা ময়লা পরিষ্কার করে ফেলতে পারবো। আমি আশাবাদী, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের প্রায় 10,000 উপরে কর্মী, প্রায় 2,000-এর বেশি গাড়ি ঘোড়া নিয়ে আপনি যদি যান, প্রতিটা সিটি কর্পোরেশনে কিন্তু সবাই কাজ করছে। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পশু কোরবানির পর রাজধানীর বেশিরভাগ জায়গায় দুপুরের মধ্যে শেষ হয় দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ। অনেকেই সংগ্রহ করা মাংসের কিছু অংশ রেখে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। রাত পর্যন্ত জমে ওঠা ভ্রাম্যমাণ এসব বাজারে মাংস বিক্রি হয় মানভেদে 200 থেকে 750 টাকা কেজি দরে। রাজধানীতে এটি কোনো স্থানীয় বাজার নয়। বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির দানের মাংসই বিক্রি করছেন নিম্নবিত্ত ও দরিদ্ররা। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মাংসের কিছু অংশ নিজেদের জন্য রাখেন। নিম্ন আয়ের এসব মানুষের ফ্রিজ না থাকায় দীর্ঘদিন সংরক্ষণের সুযোগ নেই, তাই অতিরিক্ত মাংস বিক্রি করছেন এসব বাজারে। রাজধানীর মালিবাগ, মহাখালী, খিলগাঁও, মিরপুর সহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে ভ্রাম্যমাণ এসব বাজার, যেখানে প্রতি কেজি কোরবানির মাংস বিক্রি হয় 200 থেকে 750 টাকার মধ্যে। জানা যায় মাংসের মানভেদেই ওঠানামা করে দাম। হয়তো ময়লা টলা ছিল ঘরে, শাড়ি মাটি এগুলো নেয় না, এগুলো আমরা নিয়ে আসি চা পানটা খাওয়ার জন্য। এই 2-4-10 টাকা বেশি এগুলো দিয়ে হয়ে যায়। 300 টাকার আছে,
700 টাকার আছে, 600 টাকার আছে, এখানে মিলেমিশে বিক্রি করতেছে। যারা নিম্নবিত্ত মানুষ, মানে অনেক টাকাতে মাংস কিনতে পারে না, তারা এখানে এসে অল্প টাকায় মাংস কিনে। মাংস নিয়ে বসার সাথে সাথে ভিড় জমান ক্রেতারা। যারা পশু কোরবানি দিতে পারেননি বা চক্ষু লজ্জায় কারো দরজায় যেতে পারেননি, তারাই মূলত এই বাজারের ক্রেতা। থেকে আইছি মানে তো খাইলে যাম গেতাম, সেই জন্য কিনা লাগছে। দেখা যায় কষাই দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে, এভাবে দেখা যায় একটু কমে কেনা যায় আর কি দোকান থেকে। দুপুর থেকে রাত পর্যন্ত চলে অস্থায়ী বাজার। সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরাও এখানে ভিড় জমান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ বিনোদনে রাজধানীবাসী ভিড় জমিয়েছেন সিনেমা হলগুলোতে। এবার মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে। বিশেষ করে শাকিব খানের সিনেমা তাণ্ডব নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায় শুরুর কয়েকদিনের সকল টিকিট বুকিং হয়ে গেছে। এদিকে ঈদের দিনে দর্শকদের সাথে প্রথম শো দেখতে এসেছেন সিনেমার কলাকুশলীরা। ঈদে এবার মুক্তি পেয়েছে 6টি সিনেমা: তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার কর্মফল এবং নীলচক্র। গত কয়েকটি ঈদের মতো এবারও দর্শক প্রিয়তা পাওয়ার অপেক্ষায় নতুন এই সিনেমাগুলো। তাণ্ডব বলেন, উৎসব বলেন, ইনসাফ বলেন, নীলটগর বলেন, নীলচক্র কিংবা এশা মার্ডার, নো ওয়ান ক্যান বিট দেম সিঙ্গেলি। এরপরে আবার নতুন কিছু আসতেছে, জানি না কি হবে আফটামের পরে। অধীর আগ্রহে আছি আবারও দেখার জন্য। ঢাকাতে আসলে বিনোদনের জন্য ওইভাবে তো আর কিছুই নেই, সিনেমা দেখাটা আর আমরা টিকিট কেটে রাখছি কালকেই। আমার সবচেয়ে আশার কথা যে ইদানিং ছবি দেখছে, গত রোজার ঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে এবং সেগুলি দর্শকের ঢল নেমেছিল, এবারও আমি মনে করি যে সেরকমই হবে। এই মুহূর্তে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সামনে থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, প্রশ্ন দুটি, একটি হচ্ছে তাণ্ডবের আসলে তাণ্ডব কেমন, দর্শকরা কি বলছেন, এক, আর আরও 5টি সিনেমা আছে, ঢাকা শহরের অন্যান্য হলগুলোর কি খবর পেলেন? আজকে ঈদের দিনে যেটি দেখলাম, বিভিন্ন বিনোদন কেন্দ্র সহ যে খোলা জায়গাগুলো, সেখানে আসলে রাজধানীবাসীর ভিড় তেমনটা নেই। তবে ভিড় আছে সিনেমা হলগুলোতে। শুধু বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স নয়, অন্য অন্য যে সিনেপ্লেক্সগুলো রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়, সেসব জায়গায় মোটামুটি ভিড় রয়েছে। এখানেও যে তাণ্ডব সিনেমাটি, সাকিব খান সহ সাবিলা নূরের যে তাণ্ডব সিনেমাটি, সেটি দেখতে দর্শকের বেশ আগ্রহ দেখেছি এই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে, এবং বেশিরভাগ দর্শককেই দেখেছি এই সিনেমাটির জন্য চেষ্টা করতে। তবে অনেকেই কিন্তু টিকিট পাননি। আজকের এবং আগামীকালকের সবগুলো শোয়ের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। তার মানে যেটি বোঝা যাচ্ছে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। তবে শুধু তাণ্ডব নয়, তাণ্ডব ছাড়া আরও যে 5টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে সেগুলো কিন্তু আসলে একে অপরের সাথেই প্রতিযোগিতা করছে, যেটি আমরা দেখছি। কোনোটিকে আসলে কোনোটি থেকে কম বলা যাবে না, এবং গল্পের বেশ ভিন্নতা রয়েছে একটি সিনেমা থেকে অন্য সিনেমার। আজকে যেহেতু ঈদের দিনে সিনেমার যে কলাকুশলীরা রয়েছেন বা যারা অভিনেত্রী রয়েছেন, অভিনেত্রী, তারা এখানে এসেছেন সিনেপ্লেক্সে দর্শকদের সাথে সিনেমা দেখতে। তাই দর্শকদের জন্য এটি একটি বাড়তি পাওয়া ছিল ঈদের দিনে সিনেমা দেখাটা। একই সাথে তারা অভিনেতাদেরও সাথে দেখা করতে পেরেছেন, কথা বলতে পেরেছেন। আর দর্শকদের যেটি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, এখনো আসলে বেশ কয়েকটি সিনেমার শো চলছে, তবে তাণ্ডবের যে শোটি ছিল সেটি শেষ হয়ে গেছে। দেখা শেষ করে অনেকেই উচ্ছ্বাস জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে তারা আসলে যেই পয়সা খরচ করে টিকিট কিনেছিলেন, তাদের সেই টিকিটের টাকাটি উসুল। তবে এছাড়াও আরও অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, তেমন মতামত অনেকে দিয়েছেন। তবে আসলে ছবিটি বেশ ব্যবসা সফল হবে বলে আমাদের মনে হচ্ছে, এবং সিনেমাকে ঘিরে রাজধানীবাসীর যে ঈদ বিনোদন, সেটিও আমরা বেশ জমজমাট দেখছি। গত কয়েক বছরের ধারাবাহিকতা, গত কয়েক বছরে আমরা দেখেছি যে দুই ঈদেই বেশ ভালো কয়েকটি ব্যবসা সফল ছবি মুক্তি পেয়েছে, যেটি আসলে রাজধানীবাসী সহ দেশবাসীকে সুস্থ বিনোদনের ধারায় যুক্ত করতে একটি ভূমিকা রাখছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমি তো ধন্যবাদ আপনাকে, সিনেমা হলের খবর জানাচ্ছিলেন। এবারও কোরবানির পশুর চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। রাজধানীর লালবাগের পোস্তায় প্রতিটি গরুর চামড়া আকার ভেদে 400 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির চামড়া বিক্রি হচ্ছে 10 টাকায়। হতাশ মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, এই চামড়ার দাম গত বছর আরও বেশি ছিল। এবার চামড়া সংগ্রহ গতবারের চেয়ে কম হবে বলছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি।
কোরবানি ঈদের প্রথম দিন সকাল থেকে চামড়া আসতে শুরু করে রাজধানী লালবাগের পোস্তায়। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে এসব চামড়া এনে জড়ো করেন মৌসুমী ব্যবসায়ীরা। পোস্তায় মাঝারি আকারে গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 টাকা, আর বড় আকারে গরুর চামড়া 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার চামড়ার দাম পাচ্ছেন না তারা। এজন্য মধ্যস্বত্বভোগীদের দৌরত্বকে দায়ী করছেন তারা। 1200 মাল আছে, বিক্রি হয় নাই, 700 টাকার দাম উঠছে, এর মধ্যে ছাড়ি নাই মাল। আর খুচরা কিছু মাল ছিল, এগুলো বিক্রি হয়েছে 750 টাকা করে। গেছে বছর 900, 1000, 1100 এরকম গেছে, এবছর আরো খারাপ। আড়তদারদের দাবি, শ্রমিক ও অন্যান্য খরচ বাড়ায় কাঁচা চামড়ার দাম কিছুটা কম ধরছেন তারা। করোনা মানে গুটির মতো একটা দাগ হয়, ওই দাগের জন্য মালটা এবার দাম দিবে না টানেরালারা। কষ্ট এটা দেখে নিতে বলছে, এটার জন্য দামটা একটু কম। ঢাকার সিটির মালটাই আমাদের কাছে, ঢাকার বাইরের কোনো মাল নেই আমাদের কাছে, শুধু একমাত্র কেরানীগঞ্জ মানে জিঞ্জিরের মালটা আসবে। এছাড়া আমরা ঢাকার বাইরের কোনো মাল লবণ দিব না। কাঁচা চামড়ার ব্যবসায়ী নেতারা জানান, এবার 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। সংগঠনটির অভিযোগ, এবারও লবণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার 1 লাখ প্লাস ছিল, এই বছর একটু 10 to 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমাদের গরুর আমদানিও কম হয়েছে, চামড়াও কম আমদানি হবে, এই পর্যন্তই। আর লবণের যে ব্যাপারটা বললেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বড় উৎসব ঈদ উল আজহা। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আফ্রিকার মরক্কো, মৌরিতানিয়া সহ কয়েকটি দেশেও ঈদ উদযাপন করছে মুসলমান সম্প্রদায়। সকাল থেকেই ঈদের জামাতে অংশ নিচ্ছেন মুসল্লিরা, মোনাজাতে বিশ্ববাসীর মঙ্গল কামনা করছেন তারা। তাছাড়া নামাজ আদায় শেষে দিচ্ছেন পশু কোরবানি। তবে মরক্কোতে এবছর পশু কোরবানি না করার নির্দেশ দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। কয়েক বছরের তীব্র খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মরক্কো এর আগে আরও 3 বার এমন নির্দেশনা জারি করেছিলেন দেশটির রাজা। এবারের ঈদটা বিশেষ হামজা ফাহমেদুলের জন্য। প্রথমবার লাল সবুজের দলের হয়ে দেশের মাটিতে সতীর্থদের সাথে ঈদ উদযাপন করেছেন। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিশেষ দিনেও ফুটবলারদের ভাবনায় ছিল সিঙ্গাপুর ম্যাচ। জয় দিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার লক্ষ্য তাদের। এক নজর দেখতে হবে তারকা ফুটবলারদের, একটা সেলফি রাখতে হবে স্মৃতি হিসেবে। ঈদ নামাজ আদায় করে ফুটবলার কর্মকর্তারা যেন হোটেলে পৌঁছাতে পারলে বেঁচে যান। হামজাকে নিয়ে ভক্তদের উন্মাদনা ঠেকাতে বেগ পেতে হয়েছে পুলিশ সদস্যদের। এমন ভালোবাসাই তো পরিবার থেকে দূরে ঈদ করার কষ্টকে ভুলিয়ে দিচ্ছে ফুটবলারদের। এটা ঈদ অনেক স্পেশাল, যেহেতু আমাদের এখানে হামজা ভাই ইনক্লুড করছে। একটু খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। ভিন্ন আঙ্গিকে হামজাকে নিয়ে উপলব্ধি করলাম আজকে, যে এটা যে ঈদের পরে যে জামাতের কোলাকুলির পরে যে একটা আসলে কি বলে এই ফুটবলের যে শেল্ডিং যেটাকে আমরা বলি না, শেল্ডিংয়ের একটা এক্সারসাইজ হয়ে গেছে, যে কীভাবে শেল্ডিং দিতে হয় আর কি। প্রথমবারের মতো বাংলাদেশ দলের হয়ে ঈদ করার সুযোগ পাচ্ছেন হামজা ফাহমেদুল। বাফুফে আয়োজন রেখেছিল, সবাইকে একই ধরনের পাঞ্জাবি উপহার দিয়েছে। একই সাথে হোটেল থেকে বের হয়ে নামাজ আদায় করেছেন। এমন আনন্দের দিনটা যেন রঙিন হয়েছে। সবাই একসাথে ঈদ উদযাপন করছেন। হাসি ঠাট্টা, ছবি তোলার ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত কথা বলছেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। জয় দিয়ে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে চান তারকারা। আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে দূরে আছি, যদি এটা আর একটা ফ্যামিলি। এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে, দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি। সো এটা যদি আমরা জিততে পারি, তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে। জয়ের চিন্তা নিয়েই আমরা আগাচ্ছি। ইনশাআল্লাহ এই ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া। ফুটবলারদের প্রত্যাশা, বাংলাদেশের প্রতিটা মানুষ আনন্দে উদযাপন করবে ঈদ। প্রতি মুহূর্তে সমর্থন যোগাবে ফুটবলারদের। ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা রইল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজকের সংবাদ সন্ধ্যা এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব ও এক্সে আরও বিস্তারিত সংবাদ রয়েছে, দেখতে পাবেন।